ধরুন কেউ আপনাকে দেখছে সব সময়। আপনি জানেন সে দেখছে, আর সেও জানে আপনি জানেন। তাহলে আপনি কি করবেন? লুকোবেন নাকি এমন কিছু করবেন যা সে কল্পনাও করতে পারবে না? 1998 সালে ভারত ঠিক এই কাজটাই করেছিল। সিআইএ দেখছিল, তবুও ভারত তাদের চোখের সামনে ইতিহাস লিখে ফেলেছিল। 1998 সাল, মে মাস, রাজস্থান। রাত প্রায় শেষ হয়ে আসছে। যেটা পোখরানের বালির নিচে। বাতাস নেই, শব্দ নেই, শুধু বালি আর নিস্তব্ধতা। কিন্তু সেই নিস্তব্ধতার নিচে, মাটির গভীরে এমন কিছু একটা অপেক্ষা করছে, যা জেগে উঠলে পুরো পৃথিবীর সমীকরণ বদলে যাবে। আর মাথার উপর দিয়ে মহাকাশে নিঃশব্দে ঘুরছে আমেরিকার চোখ, সিআইএর স্যাটেলাইট। সেই চোখ ঘুমায় না, ভুলে না, ক্লান্ত হয় না। আর সেই চোখ ভারতকে দেখছে প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে। কিন্তু ভারতও জানত, আর এখানেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে নাটকীয় লুকোচুরির খেলা। গল্পটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। 1974 সাল, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল। নাম দেওয়া হয়েছিল স্মাইলিং বুদ্ধা। কিন্তু সেই হাসি পৃথিবীর পছন্দ হয়নি। আমেরিকা ক্ষেপে গেল, কানাডা পারমাণবিক সহযোগিতা বন্ধ করে দিল। আন্তর্জাতিক চাপ এলো চার দিক থেকে। সিআইএ পোখরানের ওপর তার স্থায়ী দৃষ্টি রাখল। বার্তাটা পরিষ্কার ছিল, ভারত যদি আবার চেষ্টা করে, আমরা আটকাব। আর সেই বার্তার মূল্য ভারত বুঝল 1995 সালে। সেই বছরের ডিসেম্বর মাসে ভারত আবার প্রস্তুতি নিল। বিজ্ঞানীরা পোখরান গেলেন, যন্ত্রপাতি পাঠানো হলো, সবকিছু গোপনে। কিন্তু সিআইএর স্যাটেলাইট সেটা ধরে ফেলল। মাত্র কয়েকদিনের মধ্যে আমেরিকার রাষ্ট্রদূত ভারত সরকারের দরজায়। চাপ এলো, হুমকি এলো, কূটনৈতিক সংকট তৈরি হলো, আর ভারতকে পিছিয়ে আসতে হলো। সেদিন পোখরানের বালি নীরবে সবকিছু দেখল। আর ভারতের মনে গেঁথে গেল একটাই প্রশ্ন, পরের বার কিভাবে করব যাতে কেউ টের না পায়। সেই প্রশ্নের উত্তর খুঁজতে লাগল 3টি বছর। 1998 সালের জানুয়ারি, অটল বিহারী বাজপেয়ী সরকার গঠন করলেন। বাজপেয়ী এমন একজন মানুষ যার গলায় কবিতা ছিল, কিন্তু মনে ছিল ইস্পাত। যিনি বিশ্বাস করতেন ভারতের নিজের শক্তি থাকা উচিত, নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করার শক্তি। ক্ষমতায় আসার প্রায় সঙ্গে সঙ্গে তিনি ডাকলেন দুজন মানুষকে। প্রথমজন ডক্টর এপিজে আব্দুল কালাম, ডিআরডিওর প্রধান, ভারতের মিসাইল ম্যান, যার চোখে স্বপ্ন, হাতে বিজ্ঞান। দ্বিতীয়জন ডক্টর আর চিদাম্বরম, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির চেয়ারম্যান, শান্ত, নিখুঁত, নিষ্ঠাবান। এই দুই মানুষের হাতে তুলে দেওয়া হলো ভারতের পারমাণবিক ভবিষ্যৎ। আর সামনে রাখা হলো একটাই শর্ত, সিআইএর চোখ ফাঁকি দিতে হবে। এখানেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য গোপন অভিযান। কালাম আর চিদাম্বরম মিলে একটা পরিকল্পনা তৈরি করলেন, যে পরিকল্পনার প্রতিটি ধাপ শুনলে মনে হয়
এটা কি কোনো গুপ্তচর সিনেমার চিত্রনাট্য? না, এটা সত্যি। প্রথম সিদ্ধান্ত, সমস্ত কাজ হবে রাতে। সিআইএর স্যাটেলাইট একটি নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, পোখরানের উপর দিয়ে যায় নির্দিষ্ট সময়ে। ভারতীয় বিজ্ঞানীরা সেই সময়সূচি হিসাব করে বের করলেন। স্যাটেলাইট যখন উপরে থাকবে না, শুধু তখনই মাটির উপরে কাজ হবে। দিনের আলোয় সব কিছু থমকে থাকবে। রাতের অন্ধকারে সমস্ত যন্ত্রপাতি বের হবে, খনন হবে, আর ভোর হওয়ার আগেই সব লুকিয়ে যাবে, যেন কিছু হয়নি। তৃতীয় সিদ্ধান্ত, তথ্য নিয়ন্ত্রণ। এই অভিযানের নাম পর্যন্ত গোপন রাখা হলো। সরকারি কোনো ফাইলে এর উল্লেখ নেই। মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য জানতেন না। সংসদে কোনো আলোচনা হয়নি। যারা জানত, তাদের সংখ্যা ছিল এত কম যে আঙুলে গোনা যায়, আর তারা প্রত্যেকে বুঝতেন একটা শব্দ বাইরে গেলে সব শেষ। শুধু একটা শব্দ, শুধু একটা ফোন কল, শুধু একটা চিঠি, আর সিআইএ জেনে যাবে, আর আবার পিছিয়ে আসতে হবে। এই চাপ নিয়ে সপ্তাহের পর সপ্তাহ কাজ করে গেছেন তারা। কিন্তু এই সময় কি করছিল? রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা, তারা একটা অদৃশ্য ডাবল গেম খেলছিল। একদিকে নিশ্চিত করছিল পোখরানের কোনো তথ্য যেন কূটনৈতিক বা গোয়েন্দা মাধ্যমে বাইরে না যায়, আর অন্যদিকে মনিটর করছিল সিআইএ ঠিক কতটা জানে, কোন সূত্র থেকে তথ্য পাচ্ছে, কোন পথে সংকেত যাচ্ছে। এটা ছিল এক অদৃশ্য যুদ্ধ। ও কোনো রণক্ষেত্র নেই, শুধু তথ্য। আর সেই তথ্য নিয়ন্ত্রণের অসাধারণ এক মনস্তাত্ত্বিক লড়াই। দুই দেশের গোয়েন্দা সংস্থা একে অপরকে দেখছে, একে অপরকে পড়ছে, আর একে অপরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মার্চ 1998। পোখরানে কাজ প্রায় শেষের দিকে। মাটির গভীরে শ্যাফট তৈরি হয়ে গেছে, সুড়ঙ্গ প্রস্তুত, ডিভাইস রাখার জায়গা তৈরি। কিন্তু ঠিক তখন একটা বিপদ এলো। আমেরিকার একটি স্যাটেলাইট পোখরানের কাছাকাছি অঞ্চলে অস্বাভাবিক কিছু লক্ষ্য করল। ওয়াশিংটনে বৈঠক হলো। সিআইএর বিশ্লেষকরা সতর্ক হয়ে উঠলেন। রিপোর্ট তৈরি হলো, আর ভারতের রও বুঝতে পারল সিআইএ সন্দেহ করছে। সেই মুহূর্তে কি হয়েছিল, দুই দেশের গোয়েন্দা দপ্তরের মধ্যে কি বার্তা চালাচালি হয়েছিল, সেটা আজও পুরোপুরি জানা যায়নি। কিন্তু পোখরানে বিজ্ঞানীরা থামেননি। তারা কাজ চালিয়ে গেছেন রাতের আধারে, নিঃশব্দে, স্যাটেলাইটের চোখ ফাঁকি দিয়ে। এপ্রিল 1998, শেষ সপ্তাহ। ডক্টর কালাম এবং ডক্টর চিদাম্বরম বাজপেয়ীর সামনে এসে দাঁড়ালেন। দুটো শব্দ বললেন, সব প্রস্তুত। বাজপেয়ী কিছুক্ষণ চুপ করে রইলেন। সেই নীরবতায় কতটা ভার ছিল ভাবুন একবার। একটা সিদ্ধান্ত যা আন্তর্জাতিক ঝড় তুলবে। আমেরিকা ক্ষেপবে, নিষেধাজ্ঞা আসবে, পুরো বিশ্ব চাপ দেবে। তবুও বাজপেয়ী বললেন, করো। তারিখ ঠিক হলো 11 মে 1998। এই তারিখ জানত মাত্র কয়েকজন, বাজপেয়ী, কালাম
চিদাম্বরম আর হাতে গোনা দু একজন। পুরো ভারত জানত না, পুরো বিশ্ব জানত না, আর সিআইএও জানত না। 11ই মে 1998, ভোরবেলা। পোখরানের আকাশ পরিষ্কার, মরুভূমির বালি তখনও ঠান্ডা, কিন্তু কিছুক্ষণ পরেই সেই ঠান্ডা চিরতরে বদলে যাবে। মাটির গভীরে 3টি শ্যাফটে রাখা আছে 3টি ডিভাইস। শক্তি 1 থার্মোনিউক্লিয়ার বোমা, ভারতের সবচেয়ে শক্তিশালী। শক্তি 2 ফিশন বোমা। শক্তি 3 আরেকটি ফিশন ডিভাইস। বিজ্ঞানীরা শেষবারের মতো সব চেক করলেন, প্রতিটি তার, প্রতিটি সংযোগ, প্রতিটি সংকেত। ঘড়িতে তখন ভোর 3:45। চারদিকে ভয়ঙ্কর নিস্তব্ধতা। তারপর কমান্ড এলো, আর তারপর পোখরানের মাটি কেঁপে উঠল। 1 বার, 2 বার, 3 বার। রিক্টার স্কেলে 5.3 মাত্রার কম্পন। মরুভূমির বালিতে ঢেউ উঠল, দিগন্ত পর্যন্ত কেঁপে গেল। আকাশে ছড়িয়ে পড়ল এক অদৃশ্য শক্তির ঢেউ, যা কোনো রাডার আগে থেকে বুঝতে পারেনি, কোনো স্যাটেলাইট আঁচ করেনি। ভারত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে গেল। অপারেশন শক্তি সফল। বিজ্ঞানীরা একে অপরের দিকে তাকালেন, কেউ কাঁদলেন, কেউ হাসলেন, কেউ শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন, কারণ এই মুহূর্তের জন্য কোনো শব্দ যথেষ্ট ছিল না। কিন্তু সেই মুহূর্তে কোথায় ছিল সিআইএ? পরে জানা গেছে সিআইএ সম্পূর্ণ অন্ধকারে ছিল। বিস্ফোরণের পরে যখন বাজপেয়ী আনুষ্ঠানিক ঘোষণা দিলেন, তখন ওয়াশিংটনে যে ধাক্কা লেগেছিল সেটা ছিল অভূতপূর্ব। সিআইএ কিছুই জানতে পারেনি। তাদের সবচেয়ে আধুনিক স্যাটেলাইট ব্যর্থ, তাদের সবচেয়ে দক্ষ বিশ্লেষকরা ব্যর্থ, তাদের সমস্ত গোয়েন্দা নেটওয়ার্ক ব্যর্থ। আমেরিকান কংগ্রেসে তদন্ত কমিটি বসল। একটাই প্রশ্ন বারবার উঠল, কিভাবে ভারত আমাদের চোখ ফাঁকি দিল? সিআইএর তৎকালীন ডিরেক্টর জর্জ টেনেট সরাসরি স্বীকার করলেন, এটা আমেরিকান গোয়েন্দা ইতিহাসের অন্যতম সবচেয়ে বড় ব্যর্থতা। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 13ই মে 1998, মাত্র 2 দিন পরে ভারত আবার পরীক্ষা করল। এবার 2টি ছোট ডিভাইস, শক্তি 4 এবং শক্তি 5। মোট 5টি পারমাণবিক পরীক্ষা মাত্র 2 দিনে। আর সিআইএ তখনও জানত না কি হচ্ছে, যতক্ষণ না বিস্ফোরণ হয়ে গেছে। পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেল। আমেরিকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিল, জাতিসংঘে নিন্দা প্রস্তাব এলো, পাকিস্তান পাল্টা পরীক্ষা করল, কিন্তু ভারত পিছিয়ে আসেনি, কারণ ততক্ষণে যা করার করা হয়ে গেছে চিরতরে। এই পুরো অপারেশনে যে মানুষগুলো ছিলেন, তারা কেউ বীরের মতো মঞ্চে উঠে বক্তৃতা দেন, কেউ ক্যামেরার সামনে দাঁড়িয়ে পুরস্কার নেন। তারা শুধু কাজ করে গেছেন, নিঃশব্দে, অন্ধকারে, দেশের জন্য। পরে এক সাক্ষাৎকারে ডক্টর কালাম বলেছিলেন, এই অভিযানে সবচেয়ে কঠিন ছিল মানুষের মনকে নিয়ন্ত্রণ করা। প্রযুক্তি সামলানো সহজ, কিন্তু এত বড় একটা গোপনীয়তা এত মানুষের মধ্যে এত দিন ধরে রক্ষা করা, সেটাই ছিল
আসল পরীক্ষা। আর সেই পরীক্ষায় ভারত পাশ করেছিল। আজ যখন পোখরান-2 বা অপারেশন শক্তির কথা ভাবি, শুধু বিস্ফোরণের শব্দ মনে আসে না, মনে আসে সেই বিজ্ঞানী যারা সেনার পোশাক পরে রাতের অন্ধকারে কাজ করেছিলেন। মনে আসে সেই গোয়েন্দা অফিসারদের যারা সিআইএর প্রতিটি চাল নীরবে মোকাবিলা করেছিলেন। মনে আসে বাজপেয়ীর, যিনি জানতেন ঝড় আসবে, তবুও বলেছিলেন করো। সিআইএ দেখছিল, জানত সিআইএ দেখছে, আর তবুও ভারত করে দেখাল। কারণ কিছু কিছু সিদ্ধান্ত শুধু সাহস দিয়ে নেওয়া হয় না, নেওয়া হয় বুদ্ধি দিয়ে, পরিকল্পনা দিয়ে, আর সেই অদম্য বিশ্বাস দিয়ে যে আমরা পারব। পোখরানের বালি সেদিন কেঁপেছিল, আর সেই কম্পন আজও অনুভূত হয় ইতিহাসের পাতায়, ভারতের গর্বে, আর প্রতিটি সেই মানুষের বুকে যে বিশ্বাস করে অসম্ভব একদিন সম্ভব হয়।